স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাত্রি। দীর্ঘ ১৫ বছর পর মুক্তি পাচ্ছেন পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরণ মামলায় খালাস পাওয়া ১৭৮ আসামি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বের হচ্ছেন বিডিআর সদস্যরা। এদিকে কেরানীগঞ্জ কারাগার থেকেও মুক্তি পাচ্ছেন খালাস পাওয়া সদস্যরা। ২২ থেকে ১৬ বছর পরে আমাদের মাঝে পাচ্ছি। এমনি সাক্ষাৎ হচ্ছে, কিন্তু সাক্ষাৎ হলো সরাসরি ছেলেকে দেখি নাই। এগুলা দিন হারাই গেছে, এগুলো তো আর খুঁজে পাওয়া যাবে না। সরকার যদি একটু বিবেচনা করে চাকরিটা ফেরত দেয় তা আমার ফ্যামিলিটা মোটামুটি একটা জায়গাতে আসবে আর কি। ছোটবেলায় নানা নানি দাদা দাদির থেকে তো সবাই আদর পায়, তো তখন আমার নানা ছিল না, জেলখানায় ছিল। মানে আমার ছোটবেলাটাই আমি নানু ভাইকে পাইনি, মানে খারাপ লাগতো, কষ্ট হতো। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। আমরা এমনি রাস্তাঘাটে আগের মতো পুলিশের উপস্থিতি দেখছি না, অনেকটা কম। নামার লগে লগে মোবাইল টাকা পয়সা নে, যখন না দিবে তখন কুমারে কুমা। চরম অবনতি, মানুষ কোনো সাধারণ পাবলিক নিরাপদে নেই। ৩০ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি থানায় এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে আমি এখনো কোনো লিখিত অভিযোগে দিতে পারি না, কোনো মামলা দিতে পারি না। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলো আর এজাহার থাকে দুর্বল। শিল্পনগরী গাজীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। ধারালো অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন পুলিশ, সাংবাদিক সহ সাধারণ পথচারী। আতঙ্কিত নগরবাসী। এ নিয়েও এখন জনপদে থাকছে বিস্তারিত। বিডিআর সদস্যদের মুক্তির জন্য কারা ফটকে ভিড় করছেন স্বজনরা। এ বিষয়ে জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী রাব্বি হোসেন ও গালিব ইবনে রিয়াজ। প্রথমে চলে যেতে চাই রাব্বির কাছে। রাব্বি, মুক্তি পাওয়ার প্রক্রিয়ার সবশেষ খবর আপনার কাছে জানতে চাই, এবং একই সাথে জানতে চাই যারা মুক্তি পেয়েছেন তাদের স্বজনদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে? রাত্রি, বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের যেই বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া ১৭৮ জন এখানে বিডিআর সদস্য, তারা আজকে মুক্তি পাবেন। এখানে কেন্দ্রীয় কারাগার থেকেও মুক্তি পাবেন, পাশাপাশি কাশিমপুর কারাগার থেকেও আজকে তারা মুক্তি পাবেন। এবং ২০০৯ সালের এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে মামলা হয়েছিল, এখানে হত্যা মামলায় প্রায় ২৭৫ জনের মতো যারা খালাস পেয়েছেন, বিশেষ করে নিম্ন আদালত ও উচ্চ আদালতে আপিল করার শর্তে আমরা দেখেছি যে অনেকেই খালাস পেয়েছেন। অর্থাৎ তাদের যে অভিযোগ রয়েছে সে অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। কিন্তু বিস্ফোরক আইনের মামলায় তাদের নাম থাকার কারণে তাদের যে জামিন প্রক্রিয়া সেটি কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ ১৫ বছর ধরে সেটি আসলে আটকে ছিল। আমরা দেখেছি যে এই ৫ই আগস্টের আগে অনেক সময় আমরা দেখেছি যে তাদের যে জামিন, যেই শুনানি সেটি আসলে দীর্ঘদিন বন্ধ ছিল। ৫ই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে মহানগর দায়রা জজ আদালতে কয়েকটি জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরপর আবার দেখা গেছে যে বকশীবাজার যে অস্থায়ী আদালত ছিল সেই আদালতে তাদের জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার ঠিক আগ মুহূর্তে, আগের রাতে এজলাসে আগুন লাগার কেন্দ্র করে সেই জামিন শুনানি স্থগিত হয়। পরবর্তীতে আবারও এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের যে পাশের অস্থায়ী আদালত রয়েছে সেখানে তাদের জামিন শুনানি অনুষ্ঠিত হয় গত ১৯ জানুয়ারি। এবং জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার পর সেখানে প্রায় ২০০ জনেরও যাদের আসামি রয়েছে তাদেরকে আসলে জামিন দিয়েছেন। অর্থাৎ তাদের মুক্তি প্রক্রিয়ার যেই পূর্ব শর্ত জামিন সেটি আসলে সম্পন্ন করা হয়েছে। সে প্রক্রিয়াকে আজকে ১৭৮ জন জামিন পাচ্ছেন। তাদের মধ্য থেকে এই কেন্দ্রীয় কারাগারে এখানে ৪১ জন রয়েছেন। এখানে এসে আমরা যতটুকু আসলে দেখেছি, এখানে স্বজনরা অনেকে এসেছেন, পাশাপাশি তারা এখানে আইনজীবীরাও কিন্তু আসা শুরু করেছেন। এবং তাদের এই মুক্তি প্রক্রিয়া নিয়ে কিন্তু এখন আর কোনো বাধা নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা আসলে মুক্তি পাবেন এবং তারা বের হয়ে স্বজনদের সঙ্গে মিলিত হবেন। এছাড়া আমরা আইনজীবীদের সঙ্গে আসলে কথা বলছিলাম, তারা যে মুক্তি প্রক্রিয়া বলছেন সেটা হলো তারা গতকালকে জামিননামা দাখিল করেছেন। ১৭৮ জনের জামিননামা দাখিল করার পর তাদের যে মুক্তি প্রক্রিয়া সেটি আসলে কারাগার গ্রহণ করার পর তাদেরকে আজকে কিছুক্ষণের মধ্যে আসলে মুক্তি দেওয়া হবে। এবং আমরা দেখছি যে এর আগেও কিন্তু কয়েক দফায় কিন্তু তারা কারাগারে কিন্তু ছিলেন সেখানে কারাগারে থাকার অবস্থায় সেখানে আমরা দেখেছি তারা
কয়েকভাবে আসলে তারা আন্দোলন করেছেন, তারা এখানে আন্দোলন করে তাদেরকে মুক্তি চেয়েছেন, রাজপথে নেমেছেন আমরা দেখেছি। সেই দাবি তারা করেছেন, অর্থাৎ 5 আগস্টের পর তাদের মুক্তির জন্য যেই জামিনের প্রক্রিয়া সেটি আসলে উন্মোচন হয় বা দ্বার উন্মোচন হয়, সেই কারণে তারা আসলে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা কয়েক দফা আমরা দেখেছি সচিবালয়ে তারা গিয়েছিলেন, রাজপথে নেমেছিলেন। সেই দাবি পরিপ্রেক্ষিতে আমরা অন্তর্বর্তী সরকার দেখেছি পরবর্তীতে এই জামিন দেওয়ার জন্য প্রথমে 20 জন বিশেষ পিপি নিয়োগ করেছিলেন, এরপরে আবারও দেখেছি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কারণে আর এই যে জামিন প্রক্রিয়াটা সেটা আসলে অনেকটা দ্রুত গতিতে এগিয়েছে। পাশাপাশি আরও রয়েছে, তবে এখন জামিনের অপেক্ষায় রয়েছেন এখানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে। এখানে স্বজনরা অপেক্ষা করছেন এবং পাশাপাশি কাশিমপুরেও কারাগারও সেখানেও স্বজনরা ভিড় করেছেন সেখানে জামিন পাওয়ার জন্য। সেখানে আমাদের রয়েছেন গাজীপুরে আমাদের ইফতিকার, সেখানে আমরা তার সঙ্গে যুক্ত হব। ইফতিকার আমাদের জানাবেন যে সেখানে আসলে যারা এই বিডিআর সদস্যরা রয়েছেন তাদের যে জামিন প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হওয়ার পর মুক্তির প্রক্রিয়াটা আসলে কি হচ্ছে, সেখানে স্বজনরা ভিড় করেছে কিনা, স্বজনরা আসলে কি বলছেন, তাদের যে দীর্ঘদিন পর তারা মুক্তি পাচ্ছেন তাদের যে অনুভূতিটা কি সেটা আমাদেরকে জানাবেন। জি রাবি, আসলে কেরানীগঞ্জের মতো করে কিন্তু গাজীপুরের কেন্দ্রীয় যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানেও যারা বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা এবং বিস্ফোরক মামলায় যারা দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী ছিলেন তাদের কিন্তু আজকে কিন্তু জামিন হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে তার বিডিআর সদস্যদের যারা স্বজন রয়েছে তারা কিন্তু এই কারাগারের মূল ফটকের সামনে অবস্থান করছেন এবং যারা স্বজন রয়েছেন তাদের চোখে মুখে কিন্তু আমরা আনন্দের একটি ছাপ দেখতে পেরেছি। কারণ সবাই জানে যে 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু যে এই আসামিরা যারা কিন্তু বিডিআর জওয়ান রয়েছে তারা কারাগারে বন্দী ছিলেন এবং এদের মধ্যে কিন্তু বিডিআর জওয়ানদের মধ্যে দুটি মামলা হয়েছে। একটি হচ্ছে হত্যা মামলা এবং আরেকটি হচ্ছে যে আহ, বিস্ফোরক আইনের মামলা এবং এই দুটি মামলায় কিন্তু মূলত এই বিডিআর জওয়ানরা এই কারাগারের সামনে বন্দী ছিলেন। তবে বন্দী এর আগে কিন্তু বিডিআর হত্যা মামলা যেটি ছিল সেই মামলায় অনেকেরই কিন্তু জামিন হয়েছে। তবে বিস্ফোরক যে মামলাটি রয়েছিল সেই বিস্ফোরক মামলার কারণে এই অনেকের কিন্তু জামিন কিন্তু আটকে গিয়েছিল, অনেকেই কারাগার থেকে মুক্তি পাচ্ছিলেন না এবং এখানকার যারা স্বজন রয়েছেন তাদের অভিযোগ রয়েছে বিগত যে রাজনৈতিক যে হস্তক্ষেপ ছিল সেই রাজনৈতিক নগ্ন হস্তক্ষেপের কারণে কিন্তু মূলত তাদের জামিনের এতদিন দেরি হয়েছে। যে কারণে এই অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু প্রথম থেকে কিন্তু দাবি ছিল এই বিডিআর স্বজনদের যে যেন তাদের মুক্তির বিষয়টি যেন খুব দ্রুততার সহিত যেন ব্যবস্থা নেওয়া হয় এবং তারই প্রেক্ষিতে কিন্তু গত 19 জানুয়ারি আমরা দেখেছি যে যারা পিলখানা হত্যাকাণ্ডের হত্যা মামলায় জামিনে ছিলেন তাদের এবং যারা যে বিস্ফোরক আইনের মামলায় যারা গ্রেপ্তার ছিলেন তাদের এই যে কারাগারে বন্দী ছিলেন তাদেরকে কিন্তু মূলত একটা তালিকা তৈরি করা হয় এবং আদালত কিন্তু বিচার বিশ্লেষণ করে জামিন দিয়েছেন। এর মধ্যে কিন্তু আজকে আমরা জানি যে গাজীপুর ঢাকার যে কেন্দ্রীয় কেরানীগঞ্জ কারাগার রয়েছে সেখান থেকেও বেশ কিছু বিডিআর সদস্য জামিন আজকে মুক্তি লাভ করছেন। পাশাপাশি কাশিমপুর যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে এই কারাগার থেকে আজকে 126 জন মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং সকালে কিন্তু তাদের যে মুক্তির যে কাগজ সেটি কিন্তু কারাগারে এসে পৌঁছেছে এবং এরপর থেকে আমরা দেখেছি যে স্বজন এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি কারাগার থেকে 5 জন যা বিডিআর সদস্য তারা মুক্তি পেয়েছেন। তবে বাকি যে 121 জন তাদের মুক্তির কিন্তু বিষয়টি চলমান প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ এক এক করে কিন্তু কারাগারের ভেতর থেকে যারা বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা কারাগারে বন্দী ছিলেন তারা কিন্তু এখন মুক্তির অপেক্ষা রয়েছেন এবং আমরা যারা স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। আপনারা জানেন যে 2009 সালে যখন এই পিলখানা হত্যাকাণ্ড ঘটনা ঘটে এবং তখন কিন্তু অনেকের এই যে ছেলে মেয়েদের সন্তানদের বয়স ছিল 1 বছর 2 বছর কিংবা 3 বছর, তারা কিন্তু এখন কিন্তু বড় হয়েছেন এবং অনেকে কিন্তু তাদের প্রিয়জন অর্থাৎ স্বজনদের কাছ থেকে দূরে, কারো বাবা এখানে কারাগারে বন্দী রয়েছেন, কারো দাদা এখানে কারাগারে বন্দী রয়েছেন। তো তাদের কিন্তু একটি দীর্ঘদিন পরে এই কারাগারে এসে তারা তাদের স্বজনদের সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং যারা স্বজনরাও কিন্তু আমরা দেখেছি যে ফুলের মালা নিয়ে কেউ কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং স্বজনদের মধ্যে কিন্তু একটি আনন্দের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এক এক করে যখন বিডিআর এর বিদ্রোহের ঘটনায় যারা এখানে কারাগারে বন্দী রয়েছেন আহ, তারা যখন মুক্তি পাচ্ছিলেন তখন কিন্তু অন্য যে
যারা সদস্য রয়েছেন, বিডিআর সদস্যদের যারা স্বজন রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটি তীব্র আকাঙ্ক্ষা কিন্তু তৈরি হচ্ছে তাদের স্বজনদের সাক্ষাতের জন্য। অর্থাৎ বলা যায় যে দীর্ঘদিন পরে প্রায় ১৬ বছর পরে যে এই কারাগার থেকে যারা আ মুক্তি পাচ্ছেন, তাদের জন্য কিন্তু এখানে তাদের যে স্বজনদের যে অধীর অপেক্ষা, সেটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সবাই কিন্তু ফুল হাতে নিয়ে কিন্তু অনেকেই এই কারাগারের সামনে অবস্থান নিয়েছেন। এক পলক তাদের স্বজনদেরকে দেখার জন্য এখানে অপেক্ষা করছেন। এর আগে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ২০০৯ সালে আ যে পিলখানা হত্যাকাণ্ডের পর এই যে আ আ বিডিআর সদস্যদের মধ্যে বিরুদ্ধে কিন্তু ২ টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছিল হত্যা মামলা এবং অপরটি ছিল বিস্ফোরক মামলা। এবং এই হত্যা মামলায় কিন্তু আ অনেকেরই কিন্তু তাদের সম্পৃক্ততা না পাওয়া যাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে আ আ অনেকে কিন্তু কারাগারে বন্দী ছিলেন। আমরা একটু দেখাতে চাই এখানে কয়েকজন বিডিআর সদস্য যারা জামিনে মুক্তি পেয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে কিন্তু এখানে আ ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি। তাদের অর্থাৎ যারা বিডিআর এর যারা এখন মুক্তি পেয়েছে, তাদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করা হচ্ছে। আ এবং আ এখানে আমরা দেখছিলাম যে বিডিআর যারা স্বজন রয়েছেন, অর্থাৎ যারা নরসিংদীর বিডিআর জওয়ান এখানে কারাগারে বন্দী ছিলেন, তাদের কিন্তু স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে একটি প্ল্যাকার্ড নিয়ে তারা অবস্থান করেছেন। তারা যেটি বলছেন যে বিডিআর বাহিনীকে ধ্বংসের জন্য কিন্তু মূলত 18,520 জন বিডিআর সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছিল এবং সেটি বিগত যে ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু আমাদের 2 বোনের বয়স কত করা হয়েছিল। এবং তারা বলছেন যে এই যে দীর্ঘদিনের নির্যাতন অবিচারের যে শিকার, অর্থাৎ 16 বছর ধরে কারান্তরীণ, শেষে যারা ন্যায় বিচারের মাধ্যমে যে আজকে মুক্তি পাচ্ছেন, যে কারণে কিন্তু তারা বেশ খুশি এবং তারা বলছেন যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু এখানে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছি যে তাদের প্রত্যেকে কিন্তু মুখে কিন্তু আমরা দেখেছি যে বেশ তারা কিন্তু প্রত্যেকের মুখে কিন্তু তাদের কিন্তু হাসি মুখে তারা বের হচ্ছেন। এবং আমরা একটু যদি চেষ্টা করবো একজনের সাথে একটু কথা বলতে, তার একটু প্রক্রিয়া নিতে, যে দীর্ঘদিন পরে আপনারা মুক্তি পেয়েছেন, কেমন লাগছে? আচ্ছা, আপনার অনুভূতিটা একটু বলবেন যে দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে এই কারাগার থেকে তারা বের হয়েছেন। এজন্য তারা কিন্তু প্রথমেই যেটি বলছেন যে যারা যে ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান ঘটেছে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু তাদের যে আজকের এইভাবে মুক্তি পেয়েছেন বলে তারা ছাত্র জনতার যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা ছাত্র জনতার যে আন্দোলনে অংশ নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে, তাদেরকে কিন্তু স্মরণ করছেন। পাশাপাশি তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার এই যে তাদেরকে তাদের এই মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই গুরুত্ব দিয়ে তাদের যে জামিনের ব্যবস্থা করেছেন, সেজন্য কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এখানে আমরা দেখেছি যে 5 থেকে 6 জন, অর্থাৎ 5 জন বিডিআর সদস্য এখানে, এবং আমরা তো আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যিনি কারাগারের ভিতরে বন্দী ছিলেন দীর্ঘদিন, কাশীপুর কারাগার। এবং তার সাথে আমরা একটু কথা বলি, তারপরে আমরা একজন স্বজনের সাথে কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগছে আজকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত 16 বছর থেকে বন্দির থেকে আমি যে বাইরে দিতে পারছি, মুক্তি পাইছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে এখনো আমাদের বন্দী ভাইরা বিনা অপরাধের ভিতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্তি করা হোক এবং আমাদের যে আগে যারা বের হয়ে গেছে
তাদেরকে পূর্ণ সুযোগ সুবিধা সহ আমরা যে বহাল হইতে পারি এই সরকারের কাছে আমরা আবেদন করছি। সদর না, আমিও বিডিআর সদস্য। আমি এক্স বিডিআর সদস্য। আমিও ওই ঘটনায় ঢাকার বাইরে চাকরিচ্যুত হয়েছি। এখানে আমরা জানেন অলরেডি একত্রিত হয়েছি। আমাদের এই আজকে যদিও 178 জন খালাস পাইছে বা জামিন পাইছে, আমরা আশা করছিলাম 500 কতজন যাদের সাজা শেষ হয়েছে সকলের জামিন চাইছিলাম, কিন্তু যে কোনো কারণে যে ব্যাড লাক হয়তো হয় নাই। যাক, তারপর আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি আগামী যে 10 তারিখ আমাদের কোর্ট আছে, সকল নিরপরাধ যারা সাজা শেষ হয়ে গেছে এবং যারা নিরপরাধ আছে সকলের মুক্তি চাচ্ছি, এবং যারা এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি জানাচ্ছি। এবং আমরা যারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে 18,519 জন চাকরিচ্যুত হয়েছি, সকলের চাকরি সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহালের জন্য সরকার বাহাদুরের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। 520 জন লোক আমরা যে পূর্ণ সুযোগ সুবিধা না থাকে, আমি এই জন্য সরকারের কাছে আবেদন করব। আমরা ট্রেনিং প্রাপ্ত সৈনিক, আমরা সরকারের কাছে আকুল ভাবে আবেদন করব, আমাদের সম্মানকে ফিরে দিন, আমাদের সম্মানকে ফিরে দিন। আমরা সরকারের কাছে এই আবেদন করব। ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেকবার চেষ্টা করেছি জামিনের জন্য, কিন্তু আমরা অনেকবার আমাদের উকিল যারা ছিল, আইনজীবী তারা অনেক চেষ্টা করছে, কিন্তু আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাদেরকে জামিন দেওয়া হয় নাই। কারণ আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। আজ ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে বাংলার মানুষ মুখ খুলতে শুরু করেছে। আপনারা জানতে পেরেছেন, অনেক প্রমাণ বেরিয়ে গেছে যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল। অতএব যারা নিরপরাধ, এখনো যারা জেলখানে বন্দী আছে, তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হোক। এবং আমরা যারা নিরপরাধ বিডিআর ভিতরে এবং বাইরে যে সকল বিডিআর বন্দী আছে 18,520 জন, তাদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। আমাদের একটাই দাবি, এই ঘটনায় যারা প্রকৃত নায়ক, সে যেই হোক, বাংলাদেশের যেই ব্যক্তি হোক না কেন, সে যদি রাষ্ট্রপতিও হয়, তার বিচার করা যেন বাংলাদেশে হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যেন এই বাংলাদেশে হয়, এবং সকল প্রকার নিরপরাধ বিডিআরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক। এটাই আমার দাবি সরকারের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে। এটা বলেন আপনি। উনি কথা বলতে পারতেছেন না। পারছেন না, উনি সাবেক কথা বলতে বঙ্গবন্ধু পারতেছেন না। হয়ে এটা আছে, 2009 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কুমন্ত্রণায় ওরা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এবং এই দেশকে সার্বভৌমত্ব এবং দিল্লি দেওয়ার জন্য ভারতের কাছে ওরা যে ষড়যন্ত্র করেছিল, আজীবন ক্ষমতা থাকবে। বঙ্গবন্ধু যেরকম 1972 সালে রক্ষী বাহিনী গঠন করে এই দেশকে অন্য দেশের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছিল, ঠিক সেই পরিকল্পনা হাসিনা 2009 সালে তাপস, নানক, সেলিম, মির্জা আজম এবং সাহারা খাতুনের মাধ্যমে এই দেশকে ভারতের কাছে বিক্রি করার জন্য ষড়যন্ত্র করেছিল। এই বাংলাদেশ রাইফেল 1795 সালে গঠিত হওয়ার পর 229 বছরে এই বাহিনীর কোন সদস্য একটা লোককে গালি পর্যন্ত দেয় নাই। 18 কোটি লোকের জনগণের নিরাপত্তার জন্য সর্বদা সীমান্ত প্রহরায় ছিল, যার প্রমাণ রয়েছে পদুয়া। আমাদের অন্যান্য যে যুদ্ধ করেছি আপনারা জানেন যে আমরা একমাত্র বরুইবাড়িতে 8 জন সদস্য 400 বিএসএফ কে হত্যা করি, এবং আমরা সেই দেশের সীমান্ত ইঞ্চি ইঞ্চি মাটি আমরা। এই ঘটনা ঘটেছিল শুধুমাত্র এই দেশের ক্ষমতা ভারতের কাছে দেওয়ার জন্য, এবং শেখ হাসিনা এই দেশকে আজীবনের জন্য যাতে ক্ষমতা থাকতে পারে সেই জন্য করা হয়েছিল, এবং সেনাবাহিনী এবং বিডিআর কে মুখোমুখি করিয়া এই দেশকে বিক্রি করার জন্য এই ষড়যন্ত্র করেছিল। যেমনটি আপনারা শুনছিলেন যে আসলে যারা এখানে মুক্তি পেয়েছেন দীর্ঘ 16 বছর পরে কারাগার থেকে, তারা কিন্তু তাদের অভিব্যক্তি প্রকাশ করছিলেন। এবং আজকে কিন্তু কাশীপুর কেন্দ্রীয় যে কারাগারটি রয়েছে, এই কারাগারের থেকে 126 জন বিডিআর জওয়ান মুক্তি পাবেন বলে আমরা তথ্য রয়েছে। তো এখন পর্যন্ত 10 থেকে 12 জন কিন্তু বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন এবং তাদের স্বজনরা তাদেরকে বরণ করে নিচ্ছেন। তো আমরা এখন চলে যাচ্ছি কেরানীগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রাব্বি। আমরা সেখানকার সবশেষ তথ্য জানতে চাই তার কাছ থেকে। স্পিকার, কাশিমপুর কারাগারের মতো এই ঢাকার যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, এইখানটি তো আসলে এখানে উৎসব মুখর পরিবেশের মতো সৃষ্টি হওয়ার অপেক্ষায় রয়েছে। এখানে স্বজনরা ভিড় করেছেন, তাদের যেই ভুক্তভোগী, তাদের যে স্বজন রয়েছে যারা দীর্ঘদিন কারাভোগ করেছেন বিনা, অর্থাৎ তাদের যে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তারা আসলে কারাগারে ছিলেন, আজকে তারা মুক্তি পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই। এখানের যে মুক্তি প্রক্রিয়াটা সেটা আসলে আমরা দেখতে পাবো। এখানে স্বজনরা ভিড় করেছেন এবং স্বজনরা আসলে সকাল থেকে এখানে আমরা দেখেছি তাদের অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে রয়েছেন। কারা ফটকের সামনে এখানে
নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে। তবে এই স্বজনদের সঙ্গে আমরা সারাদিনই ছিলাম। আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী গালিব রয়েছেন। গালিব, আপনার কাছ থেকে জানতে চাই, আমরা তো সকাল থেকে এখানে রয়েছি, এখানে স্বজনদের সঙ্গে আপনি কথা বলেছেন, তারা আসলে কি বলছে? এই যে তাদের স্বজনরা দীর্ঘ 15 বছর পর মুক্তি পাচ্ছে, তাদের অনুভূতিটা কি, তারা আসলে কি বলছেন এখন আপনার কাছে, সেটা আসলে শুনতে চাই। 16 বছরের অপেক্ষা, আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা কিছুক্ষণ না 9টার সময় যখন এখানে এসে পৌঁছাই তখন কিন্তু খুব বেশি মানুষ এখানে উপস্থিত ছিল না, স্বজনরা গুটি কয়েকজন স্বজন ছিল, কিন্তু এর মধ্যে দুটি চেহারা আমাদের চোখ আটকে যায়। একজনের বয়স 16 বছর আর একজনের বয়স হচ্ছে 11 বছর, দুই বাচ্চা মেয়ে। তারা একজন কিশোরী আরেকজন বাচ্চা। তারা বলছিল তাদের দুজনের হাতে কিন্তু, একজনের হাতে ফুলের তোড়া আর একজনের হাতে ফুলের মালা। আমরা তখন তাদের কাছে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে কার জন্য এই অপেক্ষা। তারা বলছিল যে আমার নানু ভাইয়ের জন্য অপেক্ষা। একজন যে 16 বছর বয়স, যার তার মাত্রই সে জন্মগ্রহণ করার পরেই তার নানু তাকে কোলে নিতে পেরেছিলেন, আর আরেকজন যার 11 বছর বয়স, তাকে নানু এখন পর্যন্ত কোলে নিতে পারেনি। অর্থাৎ আপনার নিশ্চয়ই রাব্বি মনে আছে যে নানা নানুর যে ভালোবাসা আমরা পেয়ে থাকি, যারা পেয়েছি নানা নানুকে, বাবা মার পরে এই যে শাসন, কিন্তু নানা নানুর আদর ভালোবাসা থেকে এই 16 বছর বঞ্চিত হয়ে থাকার যেই দুঃখ কষ্ট, সেটি কিন্তু তাদের চোখে মুখে ভাষায় প্রকাশ পাচ্ছিল। এছাড়াও আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি, কেউ হয়তো তার ভাস্তার জন্য অপেক্ষা করছে, কেউ তার স্বামীর জন্য অপেক্ষা করছে, কেউ আমি যার সাথে কথা বলছিলাম যে যিনি স্বামীর জন্য অপেক্ষা করছিলেন, তার মায়ের সাথেও আমার কথা হলো। তিনি বললেন যে আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলাম কারণ সে বিডিআরে চাকরি করে, একটা সরকারি চাকরি করে, একটা ভালো নিশ্চয়তার চাকরি করে, তার ভবিষ্যৎ ভালো, সেই কারণে আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু তুলে দেওয়ার মাত্র 2 থেকে 3 বছরের মাথায় এই ঘটনা ঘটে এবং আমার মেয়ে আজকে এত বছর ধরে মানে একজন স্বামী ছাড়াই বলতে গেলে তার স্বামী জেলখানায় ছিল এবং এর পরে তিনি তার 2 বছরের মাথায় ওই মহিলার মেয়ের হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয় এবং তিনি এই 14 বছর ধরে সেই ক্যান্সারের জন্য যুদ্ধ করেছেন এবং সেখান থেকে এখন মোটামুটি তিনি এখন সুস্থ হয়েছেন এবং এই স্বামীহীনভাবে তিনি এই নিজের শরীরের সাথে এই ক্যান্সার সবকিছু মিলে সে যুদ্ধ করছেন। এই যে দুঃখ কষ্ট নিয়ে তিনি দিন যাপন করেছেন, এখন ছাড়া পাচ্ছেন, তাদের দাবি রয়েছে কিনা? নিশ্চয়ই এই দাবির বিষয়টি নিয়ে আসতে চাই। আমি প্রত্যেকেই কিন্তু একই প্রশ্ন করেছি যে তাদের এখন দাবি কি। তারা বলছে যে আজকে যে এই পট পরিবর্তনের পরে যে অন্তর্বর্তী সরকার, যে কারণেই আসলে তারা ছাড়া পাচ্ছেন, তারা জামিনের জন্য যে আন্দোলন থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা করতে পেরেছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে তারা ছাড়া পাচ্ছেন। তাদের যে দাবি যে অনেকেরই শেষ বয়সে, চাকরির একেবারে শেষ বয়স ছিল, যারা সুবেদার ছিল কিংবা ল্যান্স নায়ক কিংবা নায়ক যারা ছিলেন, তাদের একেবারে শেষ সময়, তারা বলছেন আমাদের পেনশনের টাকাটা যেন আমরা ফিরে পাই, আমাদের যেন যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা সেটা যেন আমরা ফিরে পাই। একই সাথে এই যে 16 বছর তারা বিনা কারণে তারা জেল খেটেছেন, তাদের দাবি অনুযায়ী সেই ক্ষতিপূরণ যেন এই সরকার যেন দেয়। যেহেতু তাদেরকে জামিন এই সরকারই দিচ্ছে, তাহলে যেন সেই ক্ষতিপূরণটা তারা দেখে। আর যারা রাব্বি, এর প্রত্যেকটা তো আলাদা আলাদা গল্প। 16 বছরের অনেকেই রয়েছে যারা 1-2 বছর হয়েছে তারা এই চাকরিতে ঢুকেছিল। গালিব, আপনার কাছে আমরা গল্প শুনবো, তবে এখানে আসলে বলতে হয় যে এই যে বিডিআর হত্যাকাণ্ডের যেই মামলা বা হত্যা মামলার পর বিস্ফোরক মামলায় যে জামিন তারা পেয়েছেন, এই জামিনটা আসলে তাদের একটা দীর্ঘদিনের অপেক্ষা ছিল, একটি তাদের অধিকার ছিল বলছেন এখানকার যারা স্বজনরা এসেছেন। আমরা সহকর্মীর সঙ্গে কথা বলছিলাম, তিনিও আসলে তাদের অভিব্যক্তিটা আসলে নিয়েছেন যে তারা এখন দাবি করছেন তারা তাদের যে এই যে দীর্ঘ জীবন থেকে দীর্ঘ 15 বছর চলে গিয়েছে, সেই ক্ষতিপূরণ আসলে কে দিবে, এই ক্ষতিপূরণ নিয়ে তারা আসলে কি ভাবছে সেটা আসলে তারা বলছেন এখন। এবং তারা বলছে তাদের মতো যাতে আর কেউ নির্দোষ যারা ব্যক্তিরা যাতে কোনো শাস্তি না পান, সেই প্রত্যাশায় কিন্তু তারা এখানে যারা স্বজনরা রয়েছেন তারা করছেন। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় কারাগার থেকে। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। রাত্রি, দীর্ঘ 15 বছর পর মুক্তি পাচ্ছেন পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরণ মামলায় খালাস পাওয়া 178 আসামি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে। শিল্পনগরী গাজীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। প্রায়ই ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন পুলিশ, সাংবাদিক সহ সাধারণ পথচারী। এতে আতঙ্কিত নগরবাসী। পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান পুলিশের। অপরাধ বিশ্লেষকরা মনে করেন সাজা না হওয়া সহ বেশ কিছু কারণে আসামিরা জামিনে বেরিয়ে আবারও জড়াচ্ছেন ছিনতাইয়ে। ফরহাদ আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান।
টঙ্গীর বিআরটি ফ্লাইওভার। দিনে দুপুরে অস্ত্রের মুখে এই তরুণকে জিম্মি করে সবকিছু নিয়ে নেয় ছিনতাইকারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও। এটা ছিল দিনের চিত্র। এখন জানবো এই ফ্লাইওভারের সন্ধ্যার চিত্র কেমন হয়। সন্ধ্যা হলে অন্ধকারে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয় বিআরটির এই ফ্লাইওভারে। এই ফ্লাইওভারে নেই কোনো সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশ বক্স। ফলে দূর দূরান্ত থেকে আগত যাত্রীরা বাস থেকে নামার পর আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অনেকেই। সড়কে পুলিশের উপস্থিতি কম থাকার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। দিনের বেলায়ও চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্প এলাকার সাধারণ মানুষ। যে আমরা এমনি রাস্তাঘাটে আগের মতো পুলিশের উপস্থিতি দেখছি না, অনেকটা কম। আর এই সুযোগটাই নিচ্ছে কিছু ছিনতাইকারী। ছিনতাই দেওয়ায় গাড়িতে যখন নামার লগে লগে মোবাইল টাকা পয়সা নেয়, যখন না দিবে তখন কুমানে কুবাস। একই অবস্থা টঙ্গীর স্টেশন রোডের। গেল 23 ডিসেম্বর ভোরে কর্মস্থল থেকে ফেরার পথে এই সড়কে ছিনতাইয়ের শিকার হন ইন্স্যুরেন্স কর্মকর্তা আমজাদ হোসেন। থানায় গিয়েও প্রতিকার পাননি। অভিযোগ করেন ছিনতাইয়ের শিকার আরও কয়েকজন ভুক্তভোগী। 30 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি থানায় এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে আমি এখনো কোনো লিখিত অভিযোগে দিতে পারি না, কোনো মামলা দিতে পারি না। আমার কোনো এটার পদক্ষেপ নাই। টঙ্গী পূর্ব থানা আইন শৃঙ্খলার চরম অবনতি। মানুষ কোনো সাধারণ পাবলিক নিরাপদে নেই। ছিনতাইয়ের চিত্র তুলে ধরতে টঙ্গীর স্টেশন রোডে টিম এখন টিভি নজর পড়ে ওত পেতে থাকা দুজনের প্রতি। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। বাস যাত্রীদের টার্গেট করে চলে পকেট থেকে মোবাইল, মানিব্যাগ নেওয়ার চেষ্টা। এদিকে ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে বেশিরভাগ ভুক্তভোগী আসেন শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। কর্তৃপক্ষ জানায় প্রতিদিন অন্তত 5 থেকে 6টি ছিনতাইয়ের শিকার রোগী আসে হাসপাতালে, যার অধিকাংশই মধ্যরাত ও ভোরে। 3টা থেকে শুরু হয় এবং ভোর 6টা পর্যন্ত, মানে শেষ রাতের দিকে রোগীগুলো আমরা দেখি। বেশিরভাগ রোগী সব ধারালো অস্ত্রের কোপ। অনুসন্ধানে দেখা যায় টঙ্গীর প্রায় 19টি বস্তি ঘিরে চলে মাদকের জমজমাট ব্যবসা। মাদক সেবীরা টাকা জোগাড় করতে জড়াচ্ছে ছিনতাইয়ে। পুলিশ বলছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে অন্তত 1.5 শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এত ঘনবসতিপূর্ণ একটা জায়গা, সেখানে তো পুলিশও একটা জেলার সমান পুলিশও এখানে নাই। আর সব পুলিশ তো অপারেশনাল না। আমরা পুলিশের তরফ থেকে যেটা করার আমরা সেটা করছি। এটা প্রশমনের জন্য শুধু পুলিশের উপর ভরসা করলে হবে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন ছিনতাইয়ের শিকার হওয়ার পর অনেক সময় ঝামেলা এড়াতে মামলা করতে চান না ভুক্তভোগীরা। আবার মামলা হলেও ছিনতাইকারী শনাক্ত না থাকায় এজাহার থাকে দুর্বল। এতে আদালত থেকে সহজে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে অপরাধীরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলোর এজাহার থাকে দুর্বল। আর যাদেরকে অজ্ঞাত আসামি হিসাবে পরে চালান দেওয়া হয় তাদের ঘটনার সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে থাকে না। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। টঙ্গীর স্টেশন রোড, বিআরটি ফ্লাইওভার, টঙ্গী বাজার, ফায়ার সার্ভিস রোড ও হকের মোড় এলাকায় সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় হিম শীতল বাতাসে বাড়ছে শীত। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রাজশাহী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় প্রায় সমপরিমাণ আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকলেও হিম বাতাসে বেড়ে যাচ্ছে ঠান্ডার মাত্রা। সেই সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। দেশের বেশিরভাগ জেলায় দীর্ঘ সময় ধরে সূর্যের দেখা মেলেনি। শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে অনেকে উত্তাপ নেন। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায় যানবাহন। ঠান্ডার কারণে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীর চাপ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন দিনমজুর, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
আপাতত তীব্র শীতের আভাস নেই জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 25 থেকে 27 জানুয়ারি দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস, এটি বাঘাবাড়ি সিরাজগঞ্জে, এবং ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে সারা দেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত আছে, এবং আমরা আশা করছি যে এটা আরও কিছুটা সময়, আরও 2-3 ঘন্টার মধ্যে কিছু কিছু এলাকায় সূর্যালোকের দেখা পাওয়া যেতে পারে। এবং আজকে যেরকম অবস্থা আছে আমরা আশা করছি যে আগামীকালকেও সেরকম কন্ডিশন থাকতে পারে। কুমিল্লায় কনকনে ঠান্ডায় বাড়ছে শীতজনিত নানা রোগ। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীদের ভিড়, এ বিষয়ে জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, হাসপাতালে শীতজনিত রোগের সংখ্যা কেমন, চিকিৎসা সেবা কেমন চলছে, এবং একই সাথে জানতে চাই যারা ভর্তি রয়েছেন, যেসব রোগীরা ভর্তি আছেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। রাত্রি মাঘের শীতের সঙ্গে কিন্তু হাসপাতালে আমরা দেখেছি যে স্বাভাবিকের তুলনায় অনেক অংশে কিন্তু বেড়েছে। বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ বলেন বা বিভিন্ন ওয়ার্ডগুলো বলেন, সেখানে কিন্তু শিশু বলেন বা বয়স্ক বলেন নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি বেড়েছে। এখানে এই যে যারা রোগী আসছেন, বিশেষ করে বহির্বিভাগের যে রোগীগুলো, তারা বলছেন যে তারা টিকিট কাটার পরে কিন্তু নির্দিষ্ট যে চিকিৎসক রয়েছেন তাদেরকে কিন্তু পাওয়া যাচ্ছে না। অধিকাংশ চিকিৎসক কিন্তু এখনও অনুপস্থিত। আমরা দেখেছি যে সকাল 9টা থেকে কিন্তু বহির্বিভাগে রোগীর চাপ রয়েছে। একই সঙ্গে যে এই যে 500 বেডের যে হাসপাতাল, এখানে শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগে আপনার রোগীর চাপ তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে আমরা যদি মেডিসিন বিভাগের কথা বলি, মেডিসিন বিভাগে আপনার জ্বর, সর্দি, কাশি, অ্যাজমা এবং বিভিন্ন নানান ধরনের শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষ আসছেন। এখানে ভর্তি রয়েছেন প্রায় 268 জন রোগী। সে অনুপাতে এখানে মেডিসিন বিভাগে আপনার বেড হচ্ছে মাত্র 58টি, একই প্রায় 4 গুণ রোগী ভর্তি রয়েছেন। একই সঙ্গে শিশু বিভাগের কথা যদি আমরা বলি, শিশু বিভাগে প্রায় 2 থেকে 2.5 গুণের মতো রোগী ভর্তি রয়েছে। এই শিশু ওয়ার্ডে মাত্র শিশু এবং নবজাতক ওয়ার্ড মিলিয়ে মাত্র 48টি সিট থাকলেও সেখানে কিন্তু এখন ভর্তি প্রায় শতাধিকের উপরে। একই সঙ্গে অন্যান্য যে আপনার ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু এই 2 ওয়ার্ডে কিন্তু আসলে রোগীর চাপটা একটু বেশি। এই চাপ এবং সামাল দিতে কিন্তু যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, তারা হিমশিম খাচ্ছেন। একই সঙ্গে রোগীর অভিযোগ রয়েছে যে ডাক্তার এবং ওষুধের সংকট রয়েছে বলে অভিযোগ করছেন আপনার যারা রোগী স্বজন তারা। তো রাত্রি ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাসুদ আলম। চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় দেখা দিয়েছে গ্যাসের চরম সংকট, দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। এ বিষয়ে আরও জানাতে পৌর এলাকা থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর। তালহা, গ্যাস সংকটের কারণ কি? এই গ্যাস সংকটের সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? রাত্রি আসলে চাঁদপুর জেলায় টোটাল আবাসিক গ্রাহক রয়েছে 23,000, যার বিপরীতে প্রায় 56,000 চুলা কিন্তু সচল রয়েছে। তাছাড়া যদি বাণিজ্যিক আমি যদি বলি, সেক্ষেত্রে বাণিজ্যিক গ্রাহক রয়েছে 2 শতাধিকের উপরে, এবং 6টি সিএনজি স্টেশনে কিন্তু এই গ্যাসের মাধ্যমে নির্ভর করে থাকে। তাছাড়া চাঁদপুরে একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তো সব মিলিয়ে চাঁদপুরে প্রায় 45 লক্ষ ঘনফুটের গ্যাস কিন্তু প্রতিদিন কিন্তু চাহিদা থাকে, কিন্তু বিপরীতে মাত্র 20 থেকে 22 লক্ষ ঘনফুট 22 লক্ষ মিলিয়ন ঘনফুট কিন্তু গ্যাসের প্রাপ্যতা পাচ্ছে। আসলে যার কারণে যে চাহিদার বিপরীতে যেই পরিমাণে গ্যাস আসছে, এতে করে কিন্তু স্বভাবতই কিন্তু তারা হিমশিম খাচ্ছে। আমি আসলে কথা বলেছিলাম গ্যাস সরবরাহকারী যারা রয়েছেন কর্তৃপক্ষের সাথে। চাঁদপুরে মূলত বাকরাবাদের গ্যাস কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। যেই পরিমাণে গ্যাস চাহিদা রয়েছে তার বিপরীতে গ্যাসের প্রাপ্যতা কম থাকার কারণে কিন্তু তারা ঠিকভাবে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে কিন্তু গ্যাস সরবরাহ করতে পারছেন না। চাঁদপুর শহরের মধ্যে মূলত জিটি রোড, বিটি রোড কিংবা বঙ্গবন্ধু সড়ক এবং পুরান বাজারের বিস্তীর্ণ যেই শহর রয়েছে, সেখানে কিন্তু এই গ্যাসের সংকট কিন্তু প্রতিনিয়তই রয়েছে। তো যার কারণে সকাল কিংবা বিকেল মানে
কোথাও কিন্তু নির্ধারিত সময় কিন্তু যেই পরিমাণে গ্যাসের প্রেসার থাকার কথা কিন্তু তা পাচ্ছে না। এতে করে কিন্তু জনভোগান্তিতে পড়ছে যারা জনসাধারণ রয়েছে। কথা বলেছিলাম যা বাসিন্দাদের সাথে, তারা বলছেন যে আসলে হুটহাট গ্যাস না থাকার কারণে তাদের যে দৈনন্দিন কাজ রয়েছে এতে করে কিন্তু তারা বিপাকে পড়ছে। বিশেষ করে বাচ্চাদেরকে স্কুলে দেয়া কিংবা তাদেরকে টিফিন দেয়া কিংবা আনুষঙ্গিক যে খাবারের যে বিষয়টা সেটাও কিন্তু তারা আসলে ব্যাহত হচ্ছে। এতে করে অনেকেই কিন্তু বাড়তি চুলা কিনে নেওয়া লাগছে কিংবা বাড়তি সিলিন্ডার কিন্তু তাদেরকে ব্যবহার করা লাগছে। আরেকটি বিষয়, চাঁদপুরে যে 150 মেগাওয়াট কমার্শিয়াল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে গ্যাস টারবাইনের মাধ্যমে। সেখানে কিন্তু বিদ্যুতের 35 মিলিয়ন ঘনফুটের চাহিদা থাকলেও কিন্তু সেই জায়গায়ও তারা ব্যাহত হচ্ছে গ্যাস সরবরাহ দিতে, যার কারণে কিন্তু বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হচ্ছে। তো রাত্রি সবকিছু মিলিয়ে এই ছিল গ্যাস সংকটের সবশেষ। চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন তালহা জুবায়ের। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। অসুস্থতার কারণে বেঞ্চের এক বিচারপতি উপস্থিত না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। এটিএম আজহারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।